নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অবশেষে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হলো এবং সুপ্রিম কোর্টে অভয়াকাণ্ডের শুনানি বা আরজি কর কাণ্ডের শুনানির পরে আমরা মোটামুটি একটা জিনিস পরিষ্কার বুঝলাম যে সিবিআই কিন্তু দুর্দান্ত মাপা চালে এগোচ্ছে এবং তার ফলে এই রাজ্যে আমরা কিন্তু এই অভয়াকাণ্ড নিয়ে ভয়ঙ্কর কিছু দেখতে চলেছি। আমি জানি আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে, এত লোক এই সুপ্রিম কাণ্ড নিয়ে অনেকেই বললেন কিন্তু এই কথাটা কেউ বলেনি, তাহলে আমি কি মন গড়া কথা বলছি? প্রথমে জানিয়ে রাখি, আমি কোনো মন গড়া কথা বলি না। আমি যে কথাগুলো বলি যুক্তি দিয়ে, এবং আমার যুক্তিটা আপনি পুরোটা শুনবেন, তারপরে আপনি নিশ্চয়ই বলবেন আমি ঠিক না ভুল। শুরু করা যাক। আপনারা জানেন আজকে অভয়াকাণ্ডে শুনানি ছিল 27 তারিখে, মানে 27শে সেপ্টেম্বর এই মামলা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত পিছিয়ে গিয়ে 30 তারিখ হলো। 30 তারিখ মানে আজকে সকালবেলা 10টা থেকে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম পিছিয়ে গিয়ে দুপুরে হবে, মানে সেকেন্ড হাফে হবে। সেকেন্ড হাফে আমরা 2টো অবধি অপেক্ষা করেছিলাম, 2টো থেকে 3টে হলো। শেষে এমন পর্যায়ে চলে গেল যে সবার মনের মধ্যে একটা হতাশা সৃষ্টি করলো যে আদৌ এই মামলা শুনানি হবে তো আজকে, নাকি আবারও সেই তারিখ পে তারিখ হবে। আর ঠিক তখনই কিন্তু আমরা জানলাম মোটামুটি 4টের পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন যে আমি এই মামলা শুনানি শুনব। মনে রাখবেন আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির 5 জনের ডিভিশন বেঞ্চ ছিল। সেই ডিভিশন বেঞ্চে কর্ণাটকের একটি মামলা চলছিল এবং সেই মামলা শুনানি শেষ হতে হতে প্রায় 4টে বেজে যায়। তারপর স্বাভাবিকভাবে আমরা ভেবেছিলাম এই মামলা শুনানি হবে না, কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন যে এত মানুষ অপেক্ষা করে আছেন এটা দেখার জন্য, তাই এই মামলার গুরুত্ব অসীম এবং তাই এই মামলা শুনানি হবেই। আমাকে 5 মিনিটের জন্য সময় দিন, 5 মিনিটের মধ্যে আমরা তৈরি হয়ে আসছি। এবং তারপরে দেখা গেল 5 মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 জনের ডিভিশন বেঞ্চে এই মামলাটা শুনানি শুরু হলো। শুরু থেকে যদি আমরা দেখি এই মামলা শুনানি, তাহলে আপনাকে 2টো ভাগে ভাগ করতে হবে এই মামলা শুনানিকে। প্রথমত হচ্ছে একটা পার্ট হচ্ছে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আছে সেই আন্দোলন, তাদের যে দাবি দেওয়া সেটা। আর একটা দিকে হচ্ছে আপামর জনগণ, যারা সবাই তাকিয়ে আছি অভয়াকাণ্ডের কী হলো। প্রথমে এই পার্টটা নিয়ে আসি, মানে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা যে আন্দোলন যেগুলো চলছে আর কি, সেটা নিয়ে। জুনিয়র ডাক্তারদের দাবি আন্দোলন এর মাঝেই একটা কথা এসেছিল, আর যেটা শুরুতেই এসেছিল যে অভয়াকাণ্ড নিয়ে একটা ইউটিউবে শর্ট ফিল্ম তৈরি হয়েছে এবং সেই শর্ট ফিল্মে রিলিজ করবে আগামীকাল। এর পরিপ্রেক্ষিতে দাবি ছিল যে এই অভয়াকাণ্ড নিয়ে শর্ট ফিল্মকে কী করে একে স্ট্রিমিং করা হবে, কেন হবে, এটা নিয়ে প্রশ্ন এসেছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে না, এটা করা যাবে না, আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা নিতে পারেন, আপনারা আইনগতভাবে এটাকে বন্ধ করার ব্যবস্থা করতে পারেন। অর্থাৎ কে লাইভ স্ট্রিমিং করবে, কে ভিডিও রিলিজ করবে, এটা প্রধান বিচারপতি তিনি বলতে পারেন না। তিনি বললেন আপনারা এটা আইনগতভাবে করতে পারেন যদি সেটা অভয়াকাণ্ডকে নিয়ে হয়, এবং এটা নিয়ে কী হবে আগামীকাল আমরা দেখতে পাবো। কিন্তু অন্যদিকে সবার চিন্তা যেটা ছিল সেটা হচ্ছে ছাত্রদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তারা যেটা অপেক্ষা করেছিল যে কী হলো। সুপ্রিম কোর্টের রাজ্য আজকে জমা দিল রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 26% কাজ হয়েছে সিসিটিভি ফুটেজ এসব লাগানোর জন্য। বাকি কাজ বাকি আছে, তারা আরও 10 দিন সময় নিয়েছে। এই 10 দিন সময় নিয়ে তারা নাকি সব কিছু করবে এটা জানিয়েছে। তাই সময় তারা নিয়েছে, সময় তাকে সুপ্রিম কোর্টও দিয়েছে যে ঠিক আছে টেন্ডার দিয়ে এই সমস্ত কিছু হবে, ইনস্টলেশন হবে, তাই সময় লাগছে। এটা তো একটা দিক গেল। তার সঙ্গে সঙ্গে আরও দিক যেটা জুনিয়র ডাক্তারদের আইনজীবীরা তুলে ধরেছে যে সিবিআই তদন্তে যাদের নাম আছে সেরকম 7 জন যাদেরকে এই দুর্নীতি তদন্ত করছে। মনে রাখবেন সিবিআই কিন্তু এই অভয়াকাণ্ডটা শুধু দেখছে তা নয়, 2টো কাণ্ড তারা দেখছেন। এক তো হচ্ছে অভয়াকাণ্ড মানে রেপ অ্যান্ড মার্ডার কেস, তার সঙ্গে সঙ্গে দুর্নীতি মানে করাপশান, যেটা আখতার আলী যেটা করেছিলেন অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে দুর্নীতি তদন্ত হচ্ছে সেটাও সিবিআই করছে। তাই সিবিআই হাতে 2টো আছে কেস। এই 2টোর মধ্যে দুর্নীতির ব্যাপারে 7 জনের নাম আছে, সেই 7 জনকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে আর কি। তারা কিন্তু এখনও বহাল তবিয়তে আছেন বলে অভিযোগ করা হয়, অর্থাৎ কর্মরত অবস্থায় আছে। এখানে সুপ্রিম কোর্টের যেটা অবজারভেশন ছিল বা বলা ছিল সেটা হচ্ছে এই 7 জনকে আপাতত ছুটিতে দেওয়া উচিত। আর একটা জিনিস খুব সামনে এসছে, সেটা হচ্ছে রাজ্যের আইনজীবীরা বলেছেন যে জুনিয়র ডাক্তাররা যে দাবি করেছিলেন যে এই যে পুলিশ কমিশনারকে ট্রান্সফার করার ব্যাপারে তারা কিন্তু রাজি হয়েছেন, সেটা করে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে থাকা আইনজীবী কিন্তু বলেছেন যে আমরা, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা কিন্তু কখনোই
ট্রান্সফারের দাবি করেনি, তারা রেজিগনেশনের দাবি করেছিলেন। যাই হোক, এই বাকবিতণ্ডাতে চললো। তারপরে দেখা গেল সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়েও বললেন অনেক কিছু, এবং রাজ্য সরকারকে একটা সময় দেওয়া হলো। রাজ্য সরকার সে সময়ে সমস্ত কিছু করবে। এটাতে গেল জুনিয়র ডাক্তারদের দিকে। এবারে আসি আমরা যেটার দিকে আমরা তাকিয়ে আছি, অভয়া কাণ্ড। যে কাণ্ডটার কথা আমি আপনাকে না বললে আপনি বুঝবেন না যে এরপরে কী হতে চলেছে। সেই কাণ্ডটা হচ্ছে আজকে সিবিআই যে সমস্ত তথ্য দিল, অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট। সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিল যে আরও কিছু সময় দিয়ে সিবিআই যেন পুরোটা নিয়ে আসে, অর্থাৎ প্রোগ্রেস হচ্ছে, একটা লিড পেয়েছে, সেই লিড ধরে তারা এগোচ্ছে। মজার ব্যাপার হচ্ছে লিড পেয়েছে এই কথাটা কিন্তু আপনি শুনেই ভাবছেন যে এটাই কি আসল জায়গা যে মেপে চলছে। না, আমি বলছি, একদম পরিষ্কার করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কোথায় আমি বলছি, কি জন্য বলছি। সিবিআই একটা লিড পেয়েছে, সেই লিডের কথাটা সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, এবং সেই লিড পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট দিয়েছে তাদেরকে সময়। এরই মধ্যে সিবিআইকে, মানে সিবিআই যে রিপোর্ট হচ্ছে সেখানে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আইনজীবীরা তারা জানিয়েছেন যে 4 জন যারা এই অভয়াকাণ্ডের সময় ওখানে উপস্থিত ছিল, যাদের মধ্যে ইলেকটেড মেডিকেল কাউন্সিলের মেম্বারও আছে, তারা কিন্তু ওই কাণ্ডে বা ওই ঘটনার সময় উপস্থিত হয়েছিল বলে জুনিয়র ডাক্তারের তরফ থেকে যে আইনজীবীরা ছিল তারা জানিয়েছেন। বড় প্রশ্ন, তাই না? আর সিবিআই যে লিড দিয়েছে সেই লিডের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের সময় দিয়েছেন। সময় কতদিন দিয়েছে জানেন? সময় দিয়েছে 10 দিন। এর মধ্যে তারা একটা যে ফাইনাল আরেকটা যে রিপোর্ট হবে সেই রিপোর্টটা তারা জমা দেবে, এবং এর পরে শুনানি, তারিখ পে তারিখ। এই শুনানি আছে 14ই অক্টোবর, অর্থাৎ দুর্গাপুজোর পরে। এই শুনানির দিনে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো, তাই না? এবার আমি আপনাদের বলি, আমি তো এত কথা বললাম, দুটো ভাগে ভাগ করে দিলাম, তাহলে আমার কথার মধ্যে সেই যুক্তিটা কোথায়? তাহলে কি আমি ছেঁদো কথা বলেছি, মানে ছেঁদো যুক্তি? না, আপনাকে আমি বলছি, খুব খুব ঠান্ডা মাথায় ভাববে না। আচ্ছা, আপনি সুপ্রিম কোর্টের এটা তো শুনলেন, আপনি জানেন তো শিয়ালদা কোর্টে আজকে সিবিআইকে কীভাবে ভৎসনা শুনতে হয়েছে? সিবিআই আজকে চেয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনকে পিসি অর্থাৎ পুলিশ কাস্টডি বা এখানে সিবিআই কাস্টডিতে নিতে, কিন্তু শিয়ালদা কোর্টে এটা তারা পায়নি। ভাবুন, পায়নি। ভাবছেন এর মধ্যে আবার কি আছে? বলছি, পায়নি। অর্থাৎ সিবিআই এখানে কিন্তু নাজিয়াল হয়ে গেল। সবাই বলছে একটা জিত হলো, মানে সিবিআইয়ের একটা হার হলো। সবাই বলছে সিবিআই কিন্তু এখানে একদম কি বলবো পর্যদস্ত হয়ে গেল। সিবিআই সেভাবে কোনো কিছু এভিডেন্স দিতে পারছে না, কোনো কিছু করতে পারছে না। তাই শিয়ালদা কোর্টে গিয়ে সিবিআই কিন্তু তাদের দাবি যেটা, যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে তাদেরকে একবার সিবিআই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ তারা বেশ কিছু নথি পেয়েছে। যে নথিগুলো কি জানেন তো? তারা হচ্ছে যে মোবাইলগুলো ছিল, সেই মোবাইলগুলোকে তারা ফরেন্সিক ল্যাবেতে টেস্ট করিয়েছে এবং সেখান থেকে রিপোর্ট এসছে। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু আদালতে গিয়ে, অর্থাৎ শিয়ালদা আদালতে গিয়ে কিন্তু তারা নাকানি চোবানি খেলো। অর্থাৎ সিবিআই কিন্তু কিছু করতে পারলো না। তাই তারা সিবিআই কাস্টডিতে পেল না সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে, কারণ তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার যে ইচ্ছে ছিল সিবিআই এর, সেটা হলো না। আদালত প্রশ্ন করলো, আপনারা কি জেলে গিয়ে করেছেন? সিবিআই এর জবাব ছিল যে না। কি ভাবছেন কি? এবার বলুন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলেন আপনি, নিম্ন আদালতে অর্থাৎ এই শিয়ালদা কোর্টে বলুন বা অন্য জায়গায় সিবিআই কিরকম পর্যদস্ত হচ্ছে দেখেছেন? অথচ সুপ্রিম কোর্টে দেখুন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট এমন দিচ্ছে, সেখানে গিয়ে সুপ্রিম কোর্ট বলছে একে সময় দেওয়ার জন্য। আবার বলি, ভেঙে বলি, নিম্ন আদালতে অর্থাৎ শিয়ালদা আদালতে বা ব্যাংসাল কোর্টে যেখানে যেখানে মুভমেন্ট হচ্ছে আর কি, আলিপুর আদালত কোথায় হচ্ছে, এখানে যেখানে হচ্ছে আর কি নিম্ন আদালতে, তো সেখানে সিবিআই কিন্তু পর্যদস্ত হচ্ছে, কাস্টডিতে চাইছে, পাচ্ছে না। উচ্চ আদালতে গিয়ে কিন্তু উচ্চ আদালতে একদম সর্বোচ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাকে কিন্তু সিবিআইকে সময় দিচ্ছে। স্ট্যাটাস রিপোর্ট দেখে চমকে যাচ্ছে, রীতিমতো ঘাবড়ে যাচ্ছে, যে স্ট্যাটাস রিপোর্ট পড়ছে, যে লিডগুলো শুনছেন, শুনে বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা আরও সময় নিয়ে আপনারা ধীরে সুস্থে ধরুন সবাইকে, মানে এগোন। কিরকম কন্ট্রাডিকশন ব্যাপার না? যে সিবিআই এখানে তদন্ত করছে, এখানে একটা রিপোর্ট দিচ্ছে, কিন্তু সেই সিবিআই
উচ্চ আদালত থেকে যে রিপোর্ট দিচ্ছে তাতে কিন্তু টনক নড়ে যাচ্ছে সবার। আর এটাই হচ্ছে মাপা চাল। সিবিআই মনে কোথাও বুঝেছে যে এখানে নিম্ন আদালতে আমি যদি কোনো তথ্য পেশ করে দিই তাহলে সেই তথ্যের বেশ করে, যেহেতু এখানে সরকারি সমস্ত সিস্টেমটাই মনে হয় জড়িত ভাবছেন, তারা সন্দেহ করছেন, তাই তারা কোনো কিছু করতে পারে। কারণ বিশ্বাস তো নেই, কে কোথায় কোথায় নজর রাখছেন কোনো ঠিক নেই। বিচার ব্যবস্থার মধ্যে ফাঁক ফোকর করলে কে কি জেনে নেবে, মানে অনেকের মনের মধ্যে সন্দেহ থাকে। আমাদের মনে যেরকম সন্দেহ থাকে, আমরা তো বাবু অত শত বুঝি না, আমাদের মনে সন্দেহ হয় যে কে কোথায় কোনটা লিক করে দেবে তার কোনো ঠিক নেই। সিবিআই কি তাই ভাবছে? তাই কি সিবিআই এই শিয়ালদহ কোর্টেতে গিয়ে কিছু করতে পারেন না, কিন্তু উচ্চ আদালতে গেলে পারে সর্বোচ্চ জায়গায় গিয়ে এমন রিপোর্ট পেশ করেন যেখানে গিয়ে সিবিআইকে অনায়াসে অক্লেশে আরো সময় দেয়। এবার বলুন তো, এটা কি মাপা চাল নয়? কি বলছেন আপনি? একটু ভাবার নয়? এই জিনিসটা আপনি কল্পনা করেছিলেন? এবার আপনি এই অ্যাঙ্গেলে ভাবুন, ভাবুন আপনি একই সিবিআই এখানে একরকম কথা বলছে, ওখানে একরকম বলছে, এখানে রিপোর্ট একরকম পেশ করছে, তো ওখানে একরকম রিপোর্ট পেশ করছে। ওখান থেকে কোনো কিছু হবে না ভাবছে, এখান থেকে কিছু হবে ভাবছে কি, মানে আমার প্রশ্ন। আচ্ছা আপনার কি প্রশ্ন আসছে মনের মধ্যে, আপনি বলুন তো, পরিষ্কার করে বলবেন, কিন্তু কোনো আমার আপনার মধ্যে কোনো লুকাছাপা রেখে লাভ নেই, কারণ আপনি আমার আপনজন, আর আমরা বড় কোনো চ্যানেলও নয়, ছোট ছোট চ্যানেল। এখানে আপনি আপনার মনের কথা অনায়াসে বলবেন, কিন্তু বলবেন অবশ্যই। হ্যাঁ, আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম, জানাবেন। চলুন এখনকার মতো আসে, আপনি কমেন্টসটা লিখতে থাকুন, আপনার কমেন্টস আমি পড়তে থাকি, আর পরবর্তী প্রতিবেদন আমি তৈরি করতে থাকি, আপনি অপেক্ষায় থাকুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।